লেখক সৌমিকদের জন্ম 1984 সালের 12 জুলাই কলকাতার সল্ট লেকে। ভারতীয় পুরাণ, উপকথা ও তন্ত্রবিদ্যার প্রতি লেখকের আকর্ষণ সে ছোট থেকেই। এর প্রতিফলনও দেখা যায় লেখকের লেখালেখিতে। লেখক গল্পে, ভৌতিক পরিবেশ তৈরিতেও সমান দক্ষ। তার সৃষ্ট কালীগণিন সিরিজটি ভারত ও বাংলাদেশের পাঠক মহলে ইতিমধ্যে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। ভৌতিক সাহিত্য চর্চার অন্যতম গ্রুপ ভূতভুতুমে প্রথম আত্মপ্রকাশ করে কালীগণিন ও কানাওয়ালার ফাঁদ গল্পটি। এরপর বিভা পাবলিকেশন থেকে মুক্তি পায় কালীগণিন ও ছয় রহস্য, কালীগণিনের কিস্তিমাত, কালীগণিন ত্রাহিমাম, কালীগণিনের মরণ পাঞ্জা ও কালীগণিন ও বজ্রসিন্ধুক রহস্য। আজকে আপনাদের জন্য থাকছে কালীগণিন ও ছয় রহস্য থেকে চন্দ্রপিশাচ রহস্য। হিজলপোতা পরগনা। ওই যেই মুলুকে বিদ্যেধরী নদীর শেষ চড়াটা শেষ হয়েছে, ঠিক সেইখানে। এই পরগনার ভূস্বামী হল সুন্দরবন তল্লাটের সেকালের কুখ্যাত ডাকাত গোপাল ঠাকুরের পৌত্র শ্রী কমলেশ ঠাকুর। স্বভাবে সে পিতামহের ধারে কাছেও যায়নি, এ কথা প্রজারাও স্বীকার করে শতমুখে। গোপাল ঠাকুর যতখানি দুর্দমনীয় প্রকৃতির মানুষ ছিলেন, কমলেশ ততখানি বিনম্র, সুশিক্ষিত এবং প্রজাদরদী। মোটামুটি 250 সাধারণ রায়ত, গোটা 60 লাঠিয়াল পরিবার আর টুকিটাকি কয়েক ঘর জেলে, হাঁড়ি, কামার, কুমোর মিলিয়ে কমলেশের নির্ঝঞ্ঝাট সংসার। হিজলপোতার সাথে বাইরের ভূখণ্ডের যোগাযোগ রক্ষা করত 2টি খেয়াঘাট, কুলতলি আর সাতমাথা ঘাট। এই সাতমাথা ঘাটের অদূরে রয়েছে সংকীর্ণ পথের রেলগাড়ির রাস্তা। তাতে সাগরের লবণ, চুন বানাবার শামুক খোলা, পাট, নীল প্রভৃতি বোঝাই হয়ে সদরে পৌঁছত। সাধারণ যাত্রীদের চড়ার ব্যবস্থাও ছিল বটে, কিন্তু রবিবার ইংরেজ সাহেবদের ছুটির দিনটি স্টেশন থাকত শুনশান। সেই দিন ব্যতীত রোজই এই রেলের গাড়ি দিনে 2 বার যাওয়া আসা করত। হিজলপোতায় থাকত একটি ওঝার পরিবার, সুদন আর তার স্ত্রী খনা। এর পিতা মধুসূদন নামকরা ওঝা ছিল এবং সেই কারণেই গোপাল ঠাকুর তাঁকে 2 বিঘে ভূমি দান করে বসত করতে দিয়েছিলেন। একটু আগেই গাঁয়ে ঢোকার সময় যে দুপাশে ধান, গম, জনাই ঘেরা বিশাল চাষের এলাকা পেরিয়ে এলে তার প্রান্তেই সুদনের বাড়ি। সুদন কিন্তু ঝাড়ফুঁক একেবারেই করে না। নিজের উদাসীন খেয়াল আর সামান্য চাষবাসেই মেতে থাকে স্বামী স্ত্রী। গাঁয়ের লোকে নিঃশ্বাস ফেলে বলে, সুদনটা বড় সিধে, তার বাপের গুণ কিছুই পেলে না। এত বড় গুণীর ছেলে হয়েও কোনো বিদ্যেই শিখল না সে। কখনো বড় বুড়োরা তার সামনেই প্রশ্ন করত, কিন্তু সুদন এসব শুনেও গা করত না। বলতো, কি করব তোমরাই বলো, আমার এসব মন্ত্রে যে একেবারেই বিশ্বাস নাই। এসব বুজরুকি বই তো নয়। এই বলে রাগে দুমদাম করে সে স্থান ছেড়ে চলে যেত। লোকজন এই সরল সিধা বোকা বোকা ছেলেটির রাগের বহর দেখে হেসে কুটিপাটি হতো। এমনিভাবেই দিন কেটে যাচ্ছিল হিজলপোতার। তা সেবার শ্রাবণ মাসের সংক্রান্তিতে মনসা পূজার দিন কি একটা ভালো যোগ পড়েছিল। দলে দলে সাধু সন্ন্যাসীরা চলেছেন গঙ্গার সাগরের সঙ্গমে। সংক্রান্তির 2 দিন পূর্বে ঘোর অমাবস্যার রাত্রিরে বিদ্যেধরীর ঘাটে একখানি নৌকা এসে ঠেকল। তাতে বোঝাই সাধুদের দল। রাত্রির হয় দেখে পাটনি তার নৌকা থামিয়ে রান্না বান্নার আয়োজন করতে বসল। বেশিরভাগ সাধু চড়াতেই আশ্রয় নিল, আর কয়েকজন গ্রামে চলল কোনো গৃহস্থালির ভিতর আশ্রয় নিতে। খনা সন্ধ্যার পরে উনুনে হাঁড়ি চাপিয়ে কিছু রাঁধ ছিল। সুদন ভিতরের ঘরে আসন পিড়ি হয়ে বসে কিছু একটা করছে।
এমন সময় দোরের বাইরে মানুষের পদশব্দ কানে এলো। সুদন একটু অবাক হলো। এমনি তাদের ঘরখানি গাঁয়ের একদম একটেরে এলাকায়, লোকজন কেউই তাদের ঘরে আসে না বড় একটা। ইতস্তত করে দুয়ারের আগল খুলতে দেখল একজন সৌম্যদর্শন বৃদ্ধ সাধু দাঁড়িয়ে আছে। ছোটখাটো চেহারা, মাথার শ্বেতবর্ণ কেশরাশি কাঁধ ছাড়িয়ে নেমেছে, গালে শুভ্র শুশ্রুগুম্ফের পরিপাট্য। খনা তাড়াতাড়ি ঘোমটা টেনে দিল। সাধু হেসে কইল, বাছা, আমি একজন সাধু, চলেছি সঙ্গমে। আজ রাত্রিরটুকু আশ্রয়ের খোঁজে বেরিয়েছি। তোমরা। কথা শেষ না হতেই সুদন ব্যতিব্যস্ত হয়ে তাকে সাদরে অভ্যর্থনা জানালো। সাধু বাবার পায়ের নিকট মাটির পাতিল, সরা, খন্তা, কাঠকুটো, আলো চাল আর দুটি আলু রেখে প্রণাম করল দুজনে। সাধু সন্তুষ্ট চিত্তে আশীর্বাদ করল। সাধুর নাম বাসবানন্দ। সে খন্তা দ্বারা নিজের রান্নার উনুন খুঁড়তে খুঁড়তে গল্প করছিল গৃহস্থের সঙ্গে। টুকিটাকি কথা হতে হতে খনা বাসবানন্দের গেরুয়া ঝোলাখানি কুলুঙ্গির উপরে তুলে রাখার অভিপ্রায় তুলে ধরতেই টের পেল যে ঝোলাটি বিলক্ষণ গুরুভার। খনার হাত ফসকে সেটি শান বাঁধানো মেঝেতে পড়ে গেল এবং তার সবিস্ময়ে খেয়াল করলে ঝোলার ভিতরে ধাতু নির্মিত চওড়া এবং ভারী একখানি চৌকোনা খণ্ড উঁকি মারছে। সাধু তড়িঘড়ি এসে সেখানে তুলে নিয়ে সন্তান স্নেহে হাত বোলাতে থাকল। সুদন আর তার স্ত্রী বিস্মিত চক্ষে যখন বাসবানন্দের কার্যকলাপ লক্ষ্য করছে, তখন সাধু গম্ভীর কণ্ঠে চাপাস্বরে বলে উঠল, তোরা ভারী অবাক হয়েছিস বাচ্চা, তাই না? ভাবছিস সাধুর জলায় হয় রইবে লোটার নয়তো কোপনি। এখানে আবার কি বস্তু, তাই তো? আসলে এই জিনিসটার জন্যই রাতে বাইরে থাকতে সাহস করিনি আমি। কৌতূহল সুদন বা খনার বিলক্ষণ হচ্ছিল বটে, কিন্তু তারা কুণ্ঠায় সেটা স্বীকার করল না। বাসবানন্দ কয়ে চলল, এই দিব্য বস্তুখানি যে কত সহস্র সহস্র যুগ ধরে আমাদের গুরুকুলে হাত বদল হয়ে আসছে তা কেউ খোঁজ রাখে না। প্রত্যেক গুরুদেব তার বয়সকালে নিজের সবচাইতে নির্লোভ আর পণ্ডিত শিষ্যকে এই তাম্রলিপিটির উত্তরাধিকার দিয়ে যান। এতে একখানে শ্লোক লেখা ছিল বলে শুনেছি, কিন্তু সেটি বহু পূর্বেই ক্ষয় হয়ে গিয়েছে। আমার ঊর্ধ্বতন চতুর্থ গুরুদেব শ্রী শ্রী নীলরুদ্র স্বামী সেই ক্ষয়ে আসা শ্লোকের মানে উদ্ধার করে প্রাচীন বাঙ্গালায় খোদাই করে রাখেন। এই সেই শ্লোক। কালো হয়ে আসা তাম্র নির্মিত পটটির উপরে খয়াটে অক্ষরে লেখা রয়েছে একটি চতুষ্টয় ছড়া, দুঃসন্তে ওর মহারাজ্য হৃদয় জোড় অঙ্গ, রাজাও আছেন সেইখানে এক এক ভারী রঙ্গ। রাজা সেথায় অঙ্গনামা পড়ছে মনে তাকে, গয়নাগাটি লুকিয়ে দিতেই পড়ল রাজা পাঁকে। রাজার নামের ভূষণ থাকে, অঙ্গও পায় ত্রাণ, শিব সায়রের অতল তলে করিবে সন্ধান। অরণ্যপর গুণে বাঁধা রক্ত ঋণে ঋণী, 3 রক্তে করালে স্নান তোমার হবেন তিনি। সুদন নিষ্পলক হয়ে শুনে চলেছে। সাধু বাবা গভীর ক্ষোভের স্বরে বলতে থাকে, কিন্তু আমার দুর্ভাগ্য, আমি একজন নির্লোভ খাঁটি শিষ্য পাইনি আজও, আর পাবও না। এই শ্লোকের মানে আমি উদ্ধার করতে অক্ষম। আবার এই জিনিস বেহাতে দেওয়ার নিয়ম নেই, তাই সঙ্গমে গিয়ে ভগবানের জিনিস তাঁকেই ফিরিয়ে দিয়ে আসবো সাগরের জলে। তাই তোদের আজের কথা জানালাম, নচেত কখনো কইতাম না। রাতে খাওয়ার পালা সাঙ্গ করে ঝোলাটি মাথার কাছে রেখে বাসবানন্দ শয়ন করল। রাত দ্বিতীয় প্রহরে পড়বার মুখেই বাসবানন্দের নিদ্রা ভেঙে গেল। বাইরের বিস্তীর্ণ ধুধু ক্ষেত খামার, জঙ্গলের থেকে শ্রীগালের দল প্রহরের ডাক ডাকছে। কি বিশ্রী জোরালো আওয়াজ! সামান্য পরেই ভুলটা বোঝা গেল। না, বেশি দূরে নয়, মনে হচ্ছে বাড়ির ঠিক বাইরেটাতেই তারা ডাকছে।
কিংবা কিংবা হয়তো আদৌ বাইরে নয়। সাধুর শরীরে কাঁটা দিয়ে উঠল। সে চকিতে খেয়াল করল তার মাথার কাছে ঝোলাটা অদৃশ্য। পা টিপে টিপে শোবার ঘরের বাইরে এসে দাঁড়ালো সে। উনুনে তখনও হাঁড়ি চাপানো। সেই হাঁড়িতেই উঁকি মারতেই বাসবানন্দের হাত পা হিম হয়ে এলো। এ কোথায় আশ্রয় নিয়েছে সে? হাঁড়িতে রয়েছে সিদ্ধ করা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ। ঘরের চারদিকে একবার চোখ ফিরাতেই দেখা গেল গোটা গৃহে তন্ত্রমন্ত্র, তুকতাক আর ভয়ঙ্কর কালো বিদ্যার সামগ্রী ছড়িয়ে রয়েছে। এদিকটায় সন্ধ্যায় সে আসেনি, তাই চোখেও পড়েনি। ভিতরের একটি ঘর থেকে মিটমিটে পিদিমের আলো এসে বাইরের ঘরে লম্বা হয়ে পড়েছে। তার আলো কাঁপছে বাতাসে। সাধু নিঃশ্বাস স্তব্ধ করে সেই দরজার ফাঁকে চোখ রেখে থরথর করে কেঁপে উঠল। ভেতরে রয়েছে ৮-১০টি ভীষণ আকৃতির শ্রীগালের দল। খনা আর সুদন পরিতৃপ্তির সঙ্গে হাতায় করে সেই মানুষের দেহাংশ এক একটি জন্তুর সামনে দিচ্ছে, আর তারা সন্তুষ্টির সঙ্গে সেগুলি ছিঁড়ে খাচ্ছে এবং মাঝে মধ্যে মুখ তুলে ভয়ানকভাবে ডাকছে। সামনে রাখা সেই তাম্র ফলকটি। আরও ভয়ানক আশ্চর্যের বিষয় এই যে এক একটি শ্রীগাল এক এক টুকরো মহামাংস মুখে নিচ্ছে আর অবিকল মনুষ্যকণ্ঠে সুর করে এক একটি শ্লোকের মানে বলে দিচ্ছে। সাধু চিত্রার্পিতের ন্যায় কিছুক্ষণ শোনার পর বুঝতে পারল কি ভয়ঙ্কর এক শক্তির সন্ধান সে এতদিন বয়ে বেরিয়েছে নিজের অজান্তেই। এই আপাত সরল দর্শন দম্পতি অতি ভয়ানক মানুষ। অন্য সময় হলে হয়তোবা বাসবানন্দ পলায়ন করে জীবন রক্ষা করত, কিন্তু এই বিপজ্জনক শক্তির সন্ধান তো এই শয়তানের হাতে ফেলে রেখে পালানোর উপায় নেই। বড় প্রমাদ ঘটবে তাহলে। সাধু বাবা ইতস্তত করে এক ধাক্কায় দৌড় খুলে ফেলল। তাকে দেখা মাত্র শ্রীগালের দল পরিমরি দৌড়ে পালালো। সুদন আর তার স্ত্রী কিন্তু বিচলিত হল না। বাসবানন্দ যখন কম্পিত হাতে ফলকটি তুলে নিয়ে বেরুবার জন্য পিছন ঘুরেছে, তখনই সুদন ফিসফিস করে কি যেন একটা মন্তর পড়ে উঠল, আর তৎক্ষণাৎ দুবার দুটো ভারী পদশব্দ পাওয়া গেল। বাসবানন্দ পিছন ঘুরে তাকাতেই তার হৃদযন্ত্রের ক্রিয়া যেন স্তব্ধ হয়ে এলো। সুদনের আর খনার ঠিক পিছনে কুঁজো হয়ে দাঁড়িয়ে রয়েছে দুখানা ভয়ঙ্কর আকৃতির প্রেত মূর্তি। তাদের চোখ আগুনের ভাঁটার মতো জ্বলছে। সেদিকে না তাকিয়ে সুদন ব্যঙ্গ মেশানো বক্রস্বরে কইল, আমার মা দিকে কে এসেছিস? আজ্ঞা, আমি সিদাম্বারই, ধারিদহীনের বটগাছে। বেশ। আর ডান দিকে? মালে, আমি অচিরত্বে থাকি পূবের জঙ্গলে। বেশ বেশ। এইবার এইবার তোরা ওই হতভাগা সাধুটাকে ছিঁড়ে ফেল, আর ওই তামার খণ্ডটা আমার হাতে এইখানে এনে দে। বাসবানন্দ ইষ্ট স্মরণ করে দৌড় লাগালো, কিন্তু পলকের মধ্যে তার উপর ঝাঁপিয়ে পড়ল সুদনের আজ্ঞাবহ দুই প্রচণ্ড প্রেত। ক্ষুরধার নখের আঘাতে সাধুর মুণ্ডটি মাটিতে ভূপতিত হল। তাম্রফলকটি সুদনের হাতে নিবেদন করে পিশাচদ্বয় অদৃশ্য হল। সে এক ভয়াবহ দৃশ্য। বাসবানন্দের ধপধপে শ্বেতবর্ণ চুল আর দাড়ি গোঁপ এখন তাজা রক্তে মাখামাখি হয়ে হাঁ করে বিস্মিত দৃষ্টিতে চেয়ে রয়েছে কড়িকাঠের পানে, আর দেহটা ৩-৪ খণ্ড হয়ে ছড়িয়ে রয়েছে। খনা খিলখিল করে হেসে টুকরোগুলি কুড়িয়ে নিয়ে মস্ত হাঁড়িটাতে ঢোকালো। এ দম্পতি মোটেই সহজ মানুষ ছিল না। সুদনের রক্তে দৌড়চ্ছে তার গুণীন বাপ মধুসূদনের মহাবিদ্যে। উপরন্তু অল্প সময়ে প্রচুর শক্তি অর্জনের জন্য তারা বেছে নিয়েছিল কালো এবং অপশক্তির সাধনার পথ।
সৎ পথে শক্তি আদায় করতে বিস্তর সময়ের প্রয়োজন, কিন্তু আধারের পথে তা পাওয়া যায় অপেক্ষাকৃত সহজেই। সম্মোহন, দারুণ, বশীকরণ, মহাডামর, ভূতডামর প্রভৃতি হয়েছিল তাদের করায়ত্ত। এই সময় তাদের হাতে এসে পড়ল এই অফুরন্ত মহাশক্তির ভাণ্ডারের সন্ধান। শ্রীগালরূপী যক্ষিণীদের মুখে শ্লোকের মানে শোনার পর তারা বুঝেছে যে এই বস্তু একবার হাতে পেলে দেশ জয় করতে পারে, তারা হয়ে উঠবে অবদ্ধ। সকালে বাক্স প্যাঁটরা গুছিয়ে নিয়ে শয়তান যুগল বেরিয়ে পড়ল সুদূর তিব্বত প্রদেশের পানে সেই অমোঘ কাঙ্ক্ষিত বস্তুর খোঁজে। গাঁয়ের লোকজন শুধল, এ কি সুদন, এই বীজতলা চাড়ানোর সময় 1.5 বিঘে ফলন্ত জমি ফেলে রেখে চললে কোথা? মনটা ভালো নেই খুড়ো, বিষয় আশয় আর পোষায় না আমার। সংসারে কেবল সংসাজাই সার। চললুম একটু তীর্থ করতে, ফিরতে কিঞ্চিত বিলম্ব হতে পারে। তাদের চলে যাওয়ার পথের দিকে চেয়ে উদাসভাবে গাঁয়ের লোকেরা নিজেদের মধ্যে বলা বলি করল, সুদনটা অমন বাপের কোনো গুণই পেলে না, ছেলেটা বড্ড সরল সিধা। সুদন আর খনা ফিরে এলো প্রায় হপ্তা 6 পর। তার পাকা ফসল 5 ভূতে লুটপাট করে খায়নি। কয়েকজন সে চেষ্টা করেনি তাও নয়, তবে এই 1.5 মাস তার বসত বাড়ির চতুর্দিকে অস্বাভাবিক রকম শিয়ালের হুয়া হুয়া শব্দ শোনা গিয়েছে। তাই এই গা ছমছমে পরিবেশে সাহস জুটিয়ে কেউ আর চৌহদ্দির ভিতরে প্রবেশ করেনি। একদিন মধ্যরাত্রিরে সুদন তল্পিতল্পা নিয়ে ঘরে ঢুকে দৌড় দিয়েছে। কেউ তাদের বড় একটা খোঁজ নেয়নি। তাদের প্রান্তিক ঘরখানিতে এমনিতেই মনুষ্য সমাগম কোনো কালেই ছিল না, কিন্তু গোলমাল শুরু হলো অন্য দিক দিয়ে। এই ঘটনার পরের দিন গাঁয়ের শাঁখারি হরিচরণকে খুঁজে পাওয়া গেল না। সে 3-4টি গাঁয়ে শাঁখা, নোয়া, সিঁদুর বেচত। নিবাস নরনারায়ণপুরে। তার গাঁ থেকে তার পরিবার হিজল পোঁতায় এসে বিস্তর সন্ধান করল। জমিদার কমলেশ লোক লাগিয়ে দিল, আর সাঁঝবেলায় সেই লোকজন এসে খবর করলে যে হরিচরণের টিকিটিও দেখেনি কেউ। উপরন্তু গাঁয়ের নদীপাড়ের সন্ন্যাসীকে আজ খুঁজে পাওয়া যাচ্ছে না। কমলেশ ধন্দে পড়ল। পরপর 2 জন নিখোঁজ। যদিও 2 জনের একজনও তার প্রজা নয়, কিন্তু তবুও তারা হারিয়েছে তার তালুক থেকেই। পরের দিনেও খোঁজ মিলল না, বরং সেদিন রাত্রিরে ঘটল একটি মারাত্মক ঘটনা, যা শান্ত হিজল পোঁতাকে তার ভিত সমেত নাড়িয়ে তুলল। সেদিন ছিল পূর্ণিমা। 2 জন বালক তাদের গরু বাছুর চড়াতে গিয়েছিল উত্তর দিকের নাবালজলা জমিতে। মজে আসা ঘোড়ামারি নদীর খাত এখন এই আশ্বিনের শুরুতেও প্রচুর জলাঘাসে ভর্তি। গোচারণের উপযোগী স্থান বটে। এই 2 বালক কিন্তু আদতে রাখাল পরিবারের নয়। একজন শিবরামের ছেলে আর অপরজন সর্দার ভীমের নাতি। 2 জনের নামই বিষ্টু, ছোট বিষ্টু আর বড় বিষ্টু। তারা দিব্যি আরাম করে ঘোড়ামারির চড়ে অশ্বত্থ গাছের নিচে শুয়েছিল, আর গরুরা নিজেরাই চড়ে চড়ে ঘাস খাচ্ছিল। ভুক ভুক শব্দ করে তাদের পাহারা দিচ্ছে বড় বিষ্টুর পোষা কুকুর ভোলাই। সন্ধ্যার ঠিক মুখে কিসের যেন তীব্র আওয়াজে ছোট বিষ্টুর তন্দ্রা ছুটে গেল। নিদ্রালু ঘোরে প্রথমটায় সে কিছু বুঝতে পারলে না, কিন্তু পর মুহূর্তেই শটান সোজা হয়ে উঠে দাঁড়িয়ে চমকে উঠল। এমনিতেই কখন সন্ধ্যা নেমে গিয়েছে। পালের গরুগুলি ভয়ার্ত স্বরে ভয়ানক চিৎকার করছে, আর ভুলাই কুঁই কুঁই শব্দ করে পেটের তলে লেজ ঢুকিয়ে দক্ষিণ দিকের ক্ষেতের পানে তাকিয়ে বেদম চেঁচাচ্ছে। কুকুরটির শরীরের প্রতিটি রোমকূপ যেন শিউরে রয়েছে। সেদিকে মুখ ফেরাতে আবছা আধারে তার চোখে পড়ল বড় বিষ্টু এলোমেলো পা ফেলে গাঁয়ের দিকে এগোচ্ছে। একটু পরেই সে আধারে মিশে গেল। তার নাম করে গলা ফাটিয়ে চিৎকার করেও যখন লাভ হলো না,
তখন অজানা ভয়ে কেঁপে উঠে ছোট বিষ্টু দৌড় দাঁড় করে গ্রামের দিকে দৌড় লাগালো। সন্ধ্যার কিছু পরেই একত্রে 25-30 ঘর প্রজা ভেঙে পড়ল জমিদারের দেউড়ির সম্মুখে, হাতে মশাল এবং পাকা লাঠি। কমলেশের পক্ষে এইবার আর এই নিরুদ্দেশ মেনে নেওয়া সম্ভব হলো না। লাঠিয়ালের সর্দার ভীমের নাতি উধাও। এই অপমান লেঠেলরা সহজে মেনে নেবে না। এরা করমুক্ত প্রজা, জমিদারি চালাতে গেলে বিপদে আপদে এরাই ভরসা। কমলেশ তাদের সঙ্গে লোকজন পরিবেষ্টিত হয়ে ক্রন্দনরত ছোট বিষ্টুকে সঙ্গে নিয়ে চলল নাবালের দিকে, যেদিকে প্রথম ঘটনাটা ঘটেছে। যাবার পথে তারা দেখল গরু বাছুরগুলি পথ চিনে নিজেরাই ইতস্তত ফিরে এসেছে। তাদের চোখের দৃষ্টিতে যেন একটা ভয় মাখা। দলবল নিয়ে ঘোড়ামারির বাঁওড়ে পৌঁছে চারদিক তন্ন তন্ন করে খুঁজেও কোনো সূত্র পাওয়া গেল না। দলটি যখন হতাশ ক্ষোভে ফিরে আসতে যাচ্ছে, তখন তাদের কানে এলো অতি ক্ষীণ কুঁই কুঁই শব্দ। খুঁজে খুঁজে দেখা গেল একটি ঝোপের আড়ালে বসে ভোলাই কেবলই কেঁদে চলেছে। কমলেশ নিচু হয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতেই সে মুখ তুলে চাইল, আর ভুক ভুক করে দক্ষিণ দিকে তাকিয়ে চেঁচাতে শুরু করল। তাকে অনুসরণ করে অতগুলো মানুষ ঝোপ ঝাড় ভেঙে চলতে শুরু করল। সামনে সামনে চলল ভুলাই, অসীম সাহসী কুকুর, যে চোখের সামনে সাক্ষাৎ মৃত্যুর মতো কিছু একটা দেখেও অকস্থাল ছেড়ে পালায়নি। পৃথিবীর যে আদিম গুহা মানবটি সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে কুকুরকে নিজের পোষ মানিয়েছিল বন্ধু হিসাবে, তার বন্ধু নির্বাচনে কোনো ভুল ছিল না। গাঁয়ের সীমান্তের কাছাকাছি এসে ভুলাই ডাক থামিয়ে নিঃশব্দে চলতে শুরু করল, আর তার পিছনে প্রায় 35 জন লেঠেল। তারাও এগোচ্ছে অতি নিঃসাড়ে। এইভাবে এগোতে এগোতে ভুলাই যে বাড়িটার সামনে গিয়ে থামল, সেদিকে তাকিয়ে প্রতিটি মানুষ বিস্ময়ে হাঁ হয়ে গেল। এ যে মধুর বেটা সুদনের বাড়ি। সেই দুর্বল সিধে সাদা ছেলেটা এসব কারে জড়াতে পারে নাকি? ছি, কুকুর নিশ্চয়ই কিছু ভুল করে থাকবে। ভুলাইয়ের বোবা চোখের আকুতিকে অগ্রাহ্য করে যখন গোটা দলটি চলে যেতে উদ্যত হয়েছে, এমন সময় তীক্ষ্ণ স্বরে সুদনের ঘরের ঠিক ভিতরেই যেন অনেকগুলি শিয়াল কেঁদে উঠল, এবং আকাশ ফাটিয়ে একটা মরণ চিৎকার জেগে উঠেই বন্ধ হয়ে গেল। বৃদ্ধ ভীম বুক চাপড়ে কেঁদে উঠল। বিষ্ণু, বিষ্ণু, বিষ্ণু। জাত লেঠেলদের বলিষ্ঠ পদাঘাতে মোটা কাঠের দরজা খড়কুটার মতো ভগ্ন হয়ে ছিটকে পড়ল। ঘরে পা রাখতেই নজরে এলো এক বিভৎস নারকীয় দৃশ্য। বড় বিষ্ণুর মৃতদেহটি ছড়িয়ে পড়ে রয়েছে ঘরের মেঝেতে। ছড়ানো এই জন্যেই কইলাম, কারণ ধড়ের থেকে মুণ্ডটি আলাদা করা। হাত, পা, চুল সব বিভক্ত করা হয়েছে কেটে কুটে। সেগুলি হাঁড়িতে ঠেসে দেওয়া হয়েছে। গোটা গৃহের রক্তের তাজা স্রোত। ভীম সর্দার অচৈতন্য হয়ে ঢলে পড়ল। এতগুলি লাঠিয়ালের সঙ্গে স্বয়ং ভূস্বামীকে দেখেও সুদনের ভাবান্তর হল না। তার পূর্বের সেই সারল্য আর সাদাসিধে ভাব আর নেই। তার জায়গায় মুখের পরতে পরতে খেলা করছে কুটিল অভিসন্ধি। কমলেশ দাঁতে দাঁত চেপে পড়ল, হারামজাদা পাষণ্ড, এই তবে তোর আসল রূপ। তোকে চিনতে বড় দেরি করে ফেলেছি। পূর্বেই জানলে লোকগুলোকে মরতে হতো না। সুদনে কথায় হো হো করে হেসে প্রত্যুত্তর করল, আবারও ভুল করলেন কর্তামশাই। এখনো কিছুই চেনেননি। আমি মধু ওঝার বেটা। আমার সঙ্গে টক্কর দেওয়ার ক্ষমতা আপনার সন্ধ্যা মার্কা মূর্খগুলোর নাই। বহু কষ্ট করে
ইতিহাসের প্রায় বিস্তৃত এক মহাশক্তির খোঁজ পেয়েছি আমরা। আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, এখন আকাশে গ্রহণ শুরু হয়ে গিয়েছে। আজ এই হতভাগার রক্তে আহুতি দিয়ে সেই শক্তিকে ইতিমধ্যেই বশীভূত করেছি আমরা। বাধা দিও না, তোমাদের কোনো ক্ষতি করব না আমি, কিন্তু বাধা দিতে এলে লেঠেলরা এই অপমানে একযোগে ক্রুদ্ধ চিৎকার করে উঠল। তাই শুনে সুদান রক্তচক্ষে চেয়ে কইল, তবে রে, দেখ দেখ তবে আমাদের শক্তি। খনা এসে দাঁড়ালো স্বামীর পাশে, আর দুইজনে মিলে বিড়বিড় করে কি যেন মন্তর পড়তে লাগলো। লেঠেল সহ জমিদার হতভম্ব হয়ে দেখল সুদনদের ঠিক পিছনে এসে দাঁড়িয়েছে একজোড়া মিশকালো ছায়ামূর্তি। ভয়ঙ্কর তাদের অবয়ব, চোখে তাদের তীব্র জিঘাংসা। সুদন সেদিকে না তাকিয়েই হাসি মুখে শুধালো, আমার বাঁ দিকে কে এসেছিস? প্রভু, আমি রমাকান্ত সাপুই, থাকি কুলতলির বাজারে। বেশ, আর আমার ডান দিকে? আমি হীরামতি বেদেনি, তেরা দক্ষিণের শিবতলায়। বেশ বেশ, তোরা আমার আজ্ঞাবহ। এই মুহূর্তে তোরা এখানে উপস্থিত সব কয়টি মানুষ আর ওই কুকুরটিকে সুদনের মুখের কথা শেষ করবার পূর্বেই শিবরামের হাতের পাকা বাঁশের আঘাত পড়ল তার ব্রহ্মতালুতে। কাটা কলা গাছের ন্যায় ভূপতিত হল সুদন। ঘনায় দৃশ্য দেখা মাত্র ভয়ানক তীক্ষ্ণ স্বরে ডুকরে উঠে ঝাঁপিয়ে পড়ল স্বামীর সদ্য মৃতদেহটার উপর। তোরা দাঁড়িয়ে দেখছিস কি? এই মুহূর্তে এই শয়তান দলের ওপর তোরা আবার বিদ্যুৎ বেগে লাঠির আঘাত পড়ল তার মাথায়। এবার আঘাত করেছে ভীম, লেঠেল সর্দার ভীমসেন। সে লুপ্ত চৈতন্য ফিরে পেয়েছে, আর নাতির শোকে অস্থির তার শরীরে বল ফিরে এসেছে দ্বিগুণ হয়ে। সেই এক আঘাতেই শয়তানির মাথা চৌচির হয়ে গেল। স্বামীর পাশাপাশি তার অপবিত্র শব পড়ে রইল বিস্রস্ত অবস্থায়। দুইজনের মৃত্যু ঘটা মাত্র সে প্রেত মূর্তি দুটো এক লাফে বাড়ির ছাদ ভেদ করে মিলিয়ে গেল। ভোলাই কিছু একটা দেখে নিজের লেজ গুটিয়ে নিয়ে করুণ সুরে আকাশে মুখ তুলে ডেকে উঠল। সেই অপায়া একটানা ডাক শুনে অভিজ্ঞ ভীমের মন কিসের যেন ভয়ে কু ডেকে উঠল। আকাশে তখন গ্রহণের অপচ্ছায় কেটে গিয়ে পূর্ণিমার চাঁদ স্বমহিমায় প্রকাশ পেয়েছে। এই ঘটনার পর আরও দুই রকম ঘটনা ঘটল, একটি লোকচক্ষুর সম্মুখে, অপরটি অন্তরালে। প্রথম ঘটনাটি হলো এই যে দিন কয়েকের মধ্যেই সাধারণ প্রজারা এই জঘন্য হত্যাকাণ্ডটি ভুলে দৈনন্দিন জীবন স্রোতে মগ্ন হয়ে গেল। আর অপর ঘটনাটি হলো অতি অশুভ। সুদন এবং খনা চন্দ্রগ্রহণের মাহেন্দ্রক্ষণে মরেছিল। লোকজন বলে গ্রহণে মরলে মৃত ব্যক্তি বিকৃতির শিকার হয়। কথাটা হয়তো নেহাতি মিছে নয়। ঠিক দুইখানি পূর্ণিমার রাত পার করে জেগে উঠল এই শয়তানদ্বয়ের বিকৃত প্রেতাত্মা। তারা গ্রহণের সকল রকমের দোষ মাথায় করে পরিণত হয়েছে ভয়ঙ্কর চন্দ্র পিশাচে। উপরন্তু তাদের মৃত্যুর পূর্বে লাভ হয়েছে সৃষ্টি চরাচর বিনাশকারী এক গুপ্ত মহাশক্তি। এই অমঙ্গলকারী দুই শক্তির বলে অসামান্য শক্তিধর হয়ে উঠল এই জোড়া শয়তান। গাঁয়ের লোকেরা মহামারীর ভয়ে পরদিন প্রভাতে তাদের লাশ দুটি ছুঁড়ে ফেলে দিয়েছিল মজা নদীর বাঁওড়ে। এখন প্রেতজনী লব্ধ হয়ে পূর্ণ চেতনা ফিরে পাবার পর তারা ডেরা নিল সেই বাঁওড়েরই এক অন্ধকার সুড়ঙ্গে।
কিন্তু একটি ব্যাপারে তারা খেয়াল করল যে সে গোপন শক্তির প্রভাবেই সম্ভবত তাদের গতিবিধির উপরে একটি বিশেষ বাধা সৃষ্টি হয়েছে। সুদন দিন মানে সর্বত্র যাতায়াত করতে পারে, কিন্তু চন্দ্রালোকিত রাতে নয়। চাঁদের বিন্দুমাত্র আলোর কণা অবধি তার শরীরে পড়লে যেন মৃত্যু যন্ত্রণা আরম্ভ হয়। কণার ক্ষেত্রে ঠিক তার বিপরীত। সে সূর্যালোক কিছুতেই সহ্য করতে পারে না। সূর্যের আলো তার শত্রু। অতঃপর এই জোড়া পিশাচ দম্পতি চমৎকার মতলব মেটে ফেলল। একজন শিকার করতে আরম্ভ করল দিনের বেলায়, আর অপরজন খুটখুটে রাতে। খনা ভোরের আলো ফোটার আগেই সুড়ঙ্গে আশ্রয় নিত, আর সুদন রাতের চাঁদ ওঠার পূর্বেই ডেরায় ফিরে আসত। এদের কথা এই 2 মাসের লোকজন আর স্মরণ রাখেনি। এমনকি যেহেতু এই দীর্ঘ সময় কোনো উপদ্রব ঘটেনি, তাই বর্তমান উৎপাতের সঙ্গে কেউই তাদের মেলাতে পারল না কোনোভাবে। এমনকি তারা এও জানল না যে আততায়ী আসলে একজন নয়, 2 জন। এই পর্যায়ক্রমে ঘটতে থাকা হত্যাকাণ্ডগুলির ফলে গোটা তালুকে ভীষণ আতঙ্ক ছড়িয়ে পড়ল। প্রায় প্রতি 4-5 দিন অন্তর অন্তরই এক এক ঘর থেকে মৃত্যুর ক্রন্দনধ্বনি উঠতে লাগল। এর থেকে মুক্তি খুঁজে পেতে লাঠিয়ালের একটি দল শিবরামের নেতৃত্বে বেরিয়ে পড়ল সাগরের দিকে। আর জমিদার কমলেশ ঠাকুরের আদেশানুক্রমে অন্তত 5 নামজাদা গুণিন আর পীর এসে বারে বারে গ্রামকে বেঁধে দিয়ে গেল, কিন্তু ফল হলো শূন্য। আসলে এর কারণটা বুঝতে গেলে তোমাদের গ্রাম বন্ধনের পদ্ধতিটি হৃদয়ঙ্গম করতে হবে। মন্ত্রবন্ধন 5 প্রকার: জলবন্ধন, বৃক্ষবন্ধন, দেহবন্ধন, গ্রামবন্ধন এবং শয্যাবন্ধন। একজন গুণিন একটি বিশেষ মন্ত্র পড়তে পড়তে এক টুকরো খড়, কাঠি অথবা বান দ্বারা গোটা গ্রামের যতটুকু দণ্ডি কেটে দিতে পারেন, সেটুকু স্থান বন্ধনের আওতায় পড়ে। এরও 2টি ভাগ রয়েছে, আবিষ্টম আর প্রবিষ্টম। প্রবিষ্টমের ফলে বাইরের কোনো দেহধারী বা দেহহীন কেউ গণ্ডির ভিতরে প্রবেশ করতে পারে না, যেমন লক্ষণ ঠাকুরের টানা লক্ষণ রেখা। আর অপরটি হল আবিষ্টম। এর ফলে গণ্ডির অভ্যন্তরে থাকা কেউ ওই রেখা লঙ্ঘন করে বেরোতে পারে না। যে স্থানে এসে রেখাটি যুক্ত হয় তাকে বলে বন্ধনের জোড় অথবা চোখ। এই চোখের স্থানে একটি কড়ি অথবা মাটির সরা কিংবা বাঁশের টুকরো দিয়ে দ্বার বন্ধ করা হয় এবং ওই বস্তুটিকে দূরে সরিয়ে ফেলতে হয়। পুনরায় ওই বস্তুটি দ্বার স্থানে ছোঁয়ালেই বন্ধন কেটে যায়। এই গুণিন ও পীরের দল প্রতিবারই ওই চোখগুলোকে গায়ের কোথাও সযত্নে লুকিয়ে রাখত, কিন্তু তারা ঘুণাক্ষরেও টের পেত না যে হত্যাকারী আদপে একজন নয়, বরং 2 জন। পিশাচ দুটির মধ্যে একটি সবসময় লুকিয়ে গ্রামের মধ্যেই থাকত। গুণিনের দল যদি এই বন্ধন দিনের বেলায় করত, তবে সুদন ওই চোখটি হাতিয়ে নিয়ে বন্ধন কাটিয়ে দিয়ে সেটি আবার পূর্বস্থানে রেখে আসত। আর এই প্রক্রিয়া রাতে হলে সেই কাজটি করত খনা। ফলে তাদের নরমেধ যজ্ঞ অবাধি রইল। হিজল পোঁতার মাটিতে মূর্তিমান অভিশাপের ন্যায় আবর্তিত হতে থাকা এই ঘোর অশুভ এবং ভীষণ তীক্ষ্ণ বুদ্ধি চন্দ্রপিশাচের চাপ আতঙ্কের কথাই আজ তোমাদের বলতে চলেছি। বৃদ্ধ লেঠেল চরণ সর্দার দীর্ঘ 8 সপ্তাহ অসুস্থ থাকার পরে সেদিন একটু সুস্থ বোধ করছিল। তা পরন্ত দুপুরের বেলায় কাঁধে গামছাটি ফেলে হাতে যষ্টি নিয়ে সে বেরোল নদীর পাড়ে একটু হাঁটতে। বেশ কিছুটা হেঁটে সে যখন 7 মাথার খেয়াঘাটের পাশের ঝাউবনটা পার করছে, হঠাৎ কাছাকাছি কোথাও ভীষণ শব্দে বাঘ ডেকে উঠল। চরণ কিছুক্ষণ স্তম্ভিত হয়ে থাকল, কিন্তু সেও জাত লেঠেল। চকিতে বাম হাত দিয়ে যষ্টির মাথায় ছুঁচলো লোহার ফলাটাকে মুক্ত করে এদিকে ওদিকে তাকাতে লাগল। বাঘ ডেকেছে সত্য বটে, কিন্তু এ কেমন বাঘ?
বাঘের হুঙ্কার চেনে না এমন শিশুও পাওয়া যায় না এই তল্লাটে। কিন্তু এ তো সুন্দরবনের সেই রায়বাঘার আওয়াজ নয়, এ যেন একটু ভিন্ন। ইতিউতি দেখতে দেখতে আচমকা চরণের নজরে এলো সামনে নাতি উচ্চ ঢিবিটার উপর দাঁড়িয়ে রয়েছে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। তারই দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে ঠোঁট চাটছে সে। সুন্দরবনের জঙ্গলে চিতাবাঘ? চরণ সর্দার যুবাকালে কিছু বৎসর উত্তরে ছিল সে চিতাবাঘ চিনত। অবাক হওয়া সত্ত্বেও হাতের চোষ্টিটা বাগিয়ে ধরে এক পা পিছোতে শুরু করলো সে। এইভাবে 2-3 পা পিছোতেই বাঘটা কান ফাটানো গর্জন করে চরণের উপর ঝাঁপিয়ে পড়ল। বাঘটার ঝাঁপ দেওয়া অবস্থাতেই বৃদ্ধ ক্ষিপ্র বেগে লোহার ফলাটা বাগিয়ে ধরে চোখ বন্ধ করে ফেলল। সামান্য সময় পরে চোখ খুলে হতবাক হয়ে সে দেখল কোথায় বাঘ, কোথায় কি, কিচ্ছু নেই। বেশ খানিকটা সময় ধরে চরণ চারিদিকে লক্ষ্য করল, কিন্তু কারোর কোনো অস্তিত্বই নেই কোথাও। অগত্যা পুরোপুরি আশ্বস্ত হয়ে বাড়ির দিকে পা বাড়াতেই হঠাৎ টের পেল ঠিক তার পিছনেই কেউ একটা দাঁড়িয়ে রয়েছে। মড়মড় করে শুকনো পাতায় তার পায়ের আওয়াজ হচ্ছে, এবং সেটি আর যাই হোক বাঘ নয়। পরদিবসে দিগ্বিজয়ী লাঠিয়ালের সর্দার চরণের টুকরো টুকরো মৃতদেহটা পাওয়া গেল 7 মাথার ঘাটের পৈঠের ওপর। লাশের চোখ মুখে একরাশ আতঙ্ক, হাত পা কণ্ঠনালী মায়াম বলিষ্ঠ আঙুলগুলো অবধি তীব্র আক্রোশের টেনে ছিঁড়ে নেওয়া হয়েছে। গ্রামের লোকেরা রীতিমতো আঁতকে উঠল এই ঘটনায়। গোটা পরগনায় চেপে বসল এক অজানা মহাভয়। কিন্তু ভাগ্যং ফলতি সর্বত্রম, মৃত্যুর সেই ছিল সবে শুরু। ঠিক 3 দিন পরেই আবার অপঘাতে মরল কমলেশের জমিদারির সরকার মশায় শ্রী শুদ্ধোধন সরকার। সেই এস্টেটের জমিদার সরকারও বটে, আবার বাজার সরকারের কাজও তাকেই সামলাতে হতো। তা সেই দিন সকাল সকাল বিশাল দেহী শুদ্ধোধন 2 হাতের বাজারের থলিতে প্রচুর আনাজপত্র ভরে জমিদার বাড়িতে ফিরছিল। পথে বেশ কিছু লোকজন চলাচল করছে। নাগেশ্বরের থান পেরিয়ে বাঁ দিকে ঘুরতেই আচমকা সে দেখল ভীম লেঠেরের 6 বৎসরের নাতনিটি কাঁদতে কাঁদতে ছুটে আসছে। শুদ্ধোধন থমকে দাঁড়িয়ে পড়ে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, ওকে শঙ্করী না? কি হয়েছে মা তোর? শুদ্ধোধনের পাশাপাশি আরও জনা 5-6 লোক আগ্রহ বশে দাঁড়িয়ে গেল। তোমার কাছে যাচ্ছিলাম কাকা, দাদা মশাইকে কিসে যেন একটা ধরেছে গায়ের মধ্যে চাপ চাপ। দাদা মশাই তাকে ভীষণ গালি পাচ্ছে আর তার গলা টিপে ধরেছে, কিন্তু গায়ের জোরে বেড়ে উঠছে না। শিগগিরই চলো কাকা। শুধু শুদ্ধোধন নয়, পাশে উপস্থিত সব কয়টি মানুষ একযোগে হনহন করে রওয়ানা দিল লেঠেল পাড়ার উদ্দেশ্যে। কুলতলির কাছে ঢাকা সরু নদীর পাড়ের পথ দিয়ে আগে আগে চলেছে শঙ্করী, পিছনে পিছনে 7-8 জন লোক। তারা কতক্ষণ চলেছে ঠিক ঠাহর হয়নি, কিন্তু শুদ্ধোধনের যেন রাস্তাখানি কেমন ঝাপসা ঝাপসা ঠেকল। সে পার্শ্ববর্তী রমেশ বারুইয়ের উদ্দেশ্যে কইল, ও রমেশ, বলি আমার না কেমন কেমন ঠেকছে। ওই নদীর ওই পথটা ঝাপসা লাগছে কেন বলো তো? কি যে বলেন সরকার মশাই, এই ভর সন্ধ্যাবেলায় পথঘাট ঝাপসা লাগবে না থেকে আলোয় ফটফট করবে? শুদ্ধোধনের বুকের মধ্যে কেউ হাতুড়ি পিটতে শুরু করল। ঘোর কেটে সম্বিত ফিরে পেতেই তার মনে সহস্র প্রশ্ন এসে ভিড় করল। সন্ধ্যা, আশ্চর্য, সে তো সদ্য বাজার করে ফিরছিল। এমন সময় ভীমের নাতনিটি এসে ডাক দিল,
কিন্তু তখন তো সকাল। তাহলে সে কতক্ষণ হেঁটেছে? তার সঙ্গের লোকগুলোই বা এত নির্বিকার কেন? ভীমের নাতনি বা এতগুলি পাড়া বেপাড়া গ্রাম পেরিয়ে তার কাছে বা সাহায্যের জন্য এলো কেন? এতখানি পথে আর কেউ ছিল না? কিন্তু এসব উত্তরের অনেক দেরি হয়ে গেছে, বড্ড দেরি হয়ে গেছে। সে সভয় দেখল তার সঙ্গে এতক্ষণ অনুগমন করা সেই লোকগুলো হাওয়ায় মিলিয়ে গেল। শঙ্করীর সেই আকুতিপূর্ণ মুখ আর নেই, তার ঠোঁট চির দুইখানি কুকুর দাঁত বেরিয়ে এসেছে। সে কিছু একটা ফিসফিস করতেই ঠিক তার পিছনে এসে দাঁড়ালো দুইখানি প্রেত মূর্তি। আদেশ পেয়ে তারা ঝাঁপিয়ে পড়ল শুদ্ধধনের ঘাড়ে। বাজারের থলিটি ছিটকে পড়ে গিয়ে সবজিগুলি গড়াগড়ি খেতে লাগলো, আর সেগুলির গায়ে এসে পড়ল কয়েকটি তাজা রক্তের ছিটা। এই রকম আরও অনেকগুলো নৃশংস হত্যাকাণ্ড পর্যপরি ঘটে যাবার পরে কমলেশের প্রজারা ভীরু শশকের ন্যায় দিন কাটাতে থাকল। দিনের আলোয় টুকিটাকি দৈনন্দিন কাজকর্ম সেরে ফেলেই বিকেল বিকেল ঘরের দোর বন্ধ করত তারা, কিন্তু তাতেও শেষ রক্ষা হতো না। প্রজারা অথবা গুণিনরা এইটা আদপেই জানত না যে হত্যাকারী মোটেই একজন নয়, দুজন। একজন রাতে জাগে এবং অপরজন দিনে। তাই দিনে মানেও পরপর অনেকগুলি মানুষ মারা পড়ল বেঘরে। গ্রামের মন্তর পড়া বাঁধন যে কিভাবে খুলে যাচ্ছে বারে বারে তা কেউ হদিশ পেল না, এবং এর ফলেই এই শয়তানকে জব্দ করার আশাও ত্যাগ করল সকলে। সুদনার খনার পিশাচ ছিল যতখানি নৃশংস, ততখানি সুচতুর এবং ততোধিক ছলনাময়। শিকারকে সবার থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার ফন্দি ফিকির তারা বেশ রকম জানত। তেমন একটি ছলনা তারা প্রয়োগ করল আবার। এবারের শিকার হতভাগ্য বৃদ্ধ ভীম। এক শনিবারের মাঝরাত্রিরে খনা ভীমের গৃহে উঁকি দিল। ঘরে জনা আষ্টেক লোক আর ভীমের নাতনি ঘুমোচ্ছে। খনা অতি নিঃশব্দে ভীমসেনের তোরঙ্গের ভিতরে কিছু নরকরটি, কয়েকটি হাড়গোড় আর সিন্দুরে ছোপানো গুটি কয়েক লেবু রেখে তোরঙ্গের ডালাটি খুলে রেখে এলো। পরদিন সকালে সেদিকে চোখ যেতেই প্রতিটি মানুষ একেবারে আঁতকে উঠল। একে একে অনেক লোক জমা হলো তার গৃহে। একেই তারা রয়েছে ভীষণ রকমের আতঙ্কে। তার মধ্যে এসব কীর্তি দেখে তাদের দৃঢ় ধারণা হলো ভীমসেনই যত নষ্টের মূল। সে নিশ্চয়ই তন্ত্রমন্ত্র করে এসব করছে। বৃদ্ধ ভীমের শরীরে যদি অসুরের মতো বল না থাকত, তবে গ্রামবাসীরা তখনই তাকে ছিঁড়ে টুকরো করে ফেলত। কিন্তু সে সাহস কেউ পেল না। কমলেশ ভীমকে ভালোবাসত, তাই ছেলে বুড়ো নির্বিশেষে সবার নিদানে বৃদ্ধ ভীম হাউ হাউ করে কাঁদতে কাঁদতে গ্রাম ছাড়ল। এই গ্রামে সেই বড় হয়েছে। তার ছেলে, পুত্রবধূ, নাতনি সবাই পড়ে রইল। আদরের নাতিটা সে গ্রামের অলিতে গলিতে খেলে বেড়াতো কদিন আগেও। পিছন ফিরে সেদিকে তাকিয়ে শিশুদের মতো কেঁদে উঠল সে। একই কদিন আগেই নিজের প্রাণাধিক নাতিকে হারিয়েছে সে। তার উপরে এই জঘন্যতম অপবাদে তার মাথা খারাপ হয়ে গেল প্রায়। সে পাথরের মতো ভাবলে শূন্য দৃষ্টিতে এলো মেলো পায়ে চলতে থাকলো সাতমাথার স্টেশনের দিকে। সন্ধ্যায় রেলের গাড়িটা ঢুকলে তার সামনে ধাক্কা খেয়ে মরবে সে। চলতে চলতে বিকেল পেরিয়ে স্টেশনে এসে উঠল ভীম। কুলি, মজুর আর খাবার বিক্রেতারা হইচই করছে। রেলগাড়িও একটু আগেই ঢুকে পড়েছে। সেখানেও জনমজুরদের চেঁচামেচি হট্টগোল ভেসে আসছে। ভীম গিয়ে বসল গাড়ির একদম মাথার দিকের মেঝেতে। গাড়ি চলতে শুরু করলেই সামনে গিয়ে দাঁড়াবে সে। বসে বসে এক দৃষ্টিতে রেলের ইঞ্জিনের দিকে চেয়ে থাকতে থাকতে ভীম টের পেল তার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। পুড়ুক, একটু পরেই সব যন্ত্রণার অবসান। সন্ধ্যার মুখে একটা তীব্র বাঁশির শব্দ কানে এলো।
ইঞ্জিনের থেকে ভক ভক করে একরাশ কালো ধোঁয়া এসে 10 দিক ছেয়ে ফেলল। আর এই ধোঁয়ার আবরণ ভেদ করেও ভীম দেখতে পেল তার সামনে কোনো রেলগাড়ি নেই। বিস্মিত ভীম চোখ ফেরালো স্টেশনের দিকে, কিন্তু কি আশ্চর্য, এতক্ষণ এতগুলি লোক হইচই করছিল, কিন্তু এখন সেখানে একটিও মানুষের ছায়া অবধি নেই। আচমকা ভীমের শরীরে কাঁটা দিয়ে উঠল। আজ রেলগাড়ি দেখবে কি করে? আজ তো রবিবার, আজ গাড়ি আসে না। সে মরতে এসেছিল, কিন্তু এইবার তার অন্তরাত্মা শুষ্ক হয়ে উঠল ভয়ে। পালানোর জন্য পিছনে ঘুরতেই ভীম বুক ফাটা চিৎকার করে মাটিতে পড়ে গেল। তার থেকে হাত 10 ব্যবধানে দাঁড়িয়ে রয়েছে খনা, সেই খনা যাকে ভীম নিজের হাতে পিটিয়ে মেরেছে। এই রাক্ষসী তার নাতির দেহের টুকরোগুলো। ভয় চলে গিয়ে বৃদ্ধের দেহে ভর করল প্রতিহিংসার চরম ইচ্ছে। বারবার সে চাইল ছুটে গিয়ে ওই শয়তানের গলাটা টিপে ধরে, কিন্তু সে হাজার চেষ্টাও নিজেকে নড়াতে পারল না কোনোভাবেই। নিষ্ফল ছটফট করতে করতে তার 2 চোখের কোলবে টপ টপ করে জল গড়াতে থাকল। এককালের দুর্দান্ত লেঠেল বৃদ্ধ ভীমসেন তার দীর্ঘ জীবনের শেষ প্রান্তে পৌঁছে অসহায়ের মতো নিশ্চল পড়ে রইল। পিশাচিনী সেই দিকে তাকিয়ে ভয়ঙ্কর শব্দে হেসে উঠল। আর তারপর দুর্বোধ্য স্বরে কি যেন ফিসফিসিয়ে উঠল। সঙ্গে সঙ্গে তার পিছনে আবির্ভূত হলো 2খানি ভয়ালো দর্শন প্রেতাত্মা। ভীমের চোখে চোখ রেখে খনা শুধালো, আমার বাদিকে কে এসেছিস? আগামী রতিকান্ত ডোম, থাকি বেঁধে পাড়ার তেঁতুল গাছে। বেশ বেশ, আমার ডান দিকে কে এসেছিস? ব্রাহ্মণ কালীপদ মুখুজ্জে, নিবাস রায় দিঘড়া। ছিটকে উঠে খনা সেদিকে তাকিয়ে দেখল একটি কৃষ্ণবর্ণ প্রেত মূর্তি অচৈতন্য হয়ে মাটিতে পড়ে রয়েছে, আর তার বুকে পা রেখে দাঁড়িয়ে রয়েছে এক দীর্ঘদেহী যুবা। পরনে শ্বেতশুভ্র কামিজ আর ধুতি, কপালে রক্ত সিন্দুরের টিকা, চোয়াল কঠিন, চক্ষু শানিত। খনার ইশারায় দ্বিতীয় প্রেতটি ভীষণ জোরে লাফ দিল কালীপদর কণ্ঠনালী লক্ষ্য করে, আর তার সামনে পৌঁছানো মাত্র কালীপদ তার নিজের ডান হাতের তর্জনী ঠেকিয়ে দিল তার ললাটে। একটা শব্দ, আর পর মুহূর্তেই রতিকান্ত ডোমের পিশাচ সংজ্ঞাহীন হয়ে লুটিয়ে পড়ল স্টেশনের জমিতে। নিষ্ফল আক্রোশে দাঁত কিড়মিড় করে বাতাসে মিলিয়ে গেল রাক্ষসী। ভীমের বন্ধন আগেই কেটে গিয়েছিল। কালীপদ তাকে হাতে করে দাঁড় করিয়ে ধীরে ধীরে বললে, এই শয়তান দুটো গোটা একটি দিনের মধ্যে আর জ্ঞান ফিরে পাবে না। এর অধিক অজ্ঞান করে রাখার বিদ্যে আমার নেই। তারা পথ ধরল অভিশপ্ত হিজলপোঁতা গ্রামের। শিবরাম সর্দারের দল এখানে ওখানে খুঁজে খুঁজে অবশেষে সন্ধান পেয়েছিল রায়দিগড়ার কালীপদ মুখুজ্জের, কিন্তু তখনই কালীপদ আসতে পারেনি তাদের সাথে, কারণ তখন তার দাদার শ্বশুর বাড়ি গ্রামে যাওয়াটা আশু প্রয়োজন ছিল। কিছু বিশেষ কারণে কাজ মিটে গেলে সে রওনা দেয় হিজল গাঁয়ের দিকে, এবং আজকের সাঁঝের মুখে 7 মাথার শেষ খেয়ায় এপারে এসে পৌঁছায়। মাঝি তাকে পৌঁছে দিয়েই ঊর্ধ্বশ্বাসে নৌকা নিয়ে চলে গিয়েছিল। সে রাত্রিটা কালী নদীর পাড়েই কাটাবে বলে মনস্থ করেছিল, কিন্তু ভীমের চিৎকার কানে যাওয়ায় সে তড়িঘড়ি এদিকে ব্যাপারটা দেখতে এসেছিল। এসে দেখল ব্যাপার বড় সঙ্গীন। হিজল পোঁতা গাঁয়ে তখন বেশ একটা ভিড় জমে উঠেছে। বহুদিন পর এই প্রথম সবাই রাত্রিরে বাইরে বেরিয়েছে। ভীমের মুখে কালীপদর আশ্চর্য কীর্তির কথা শুনে তাদের অনেকখানি সাহস ফিরে এসেছে। কমলেশ ভগ্নস্বরে কইল, ঠাকুর মশাই, আমাদের রক্ষা করুন। এই হতভাগা শয়তানটার যন্ত্রণায় আমার প্রজারা নির্বংশ হতে বসেছে। এতবার এত গুণিনকে দিয়ে গ্রাম বন্ধন করেও কি করে যেন কেটে যায় সেগুলো। কি যে করি। কালীপদ এক খাবলা মাটির তাল শুঁকে আবার ফেলে দিয়ে বলল, বাঁধন আটবে কোত্থেকে?
গণ্ডির বাইরেও তো ভূত জাগে। মানে কে জাগে? লাল কমল ঘুমোয় আর নীল কমল জাগে। সবার সব কথা শোনার পর কালীপদ জানালো, দেখো বাবারা, তোমাদের কথা শুনে মনে হচ্ছে একটিবারে সুদন না কি নাম বললে, তার ঘরখানা একবার দেখা প্রয়োজন। কাল সকালে যাব সেখানে। কালীপদ সঙ্গে থাকলে যে বিপদ হবে না তা গাঁয়ের লোকেরা বিলক্ষণ বুঝেছিল। তাই সকাল হতেই দল বেঁধে কালীকে সঙ্গে করে সে ঢুকল সুদনের গৃহে। কপাট ভাঙা, উঠানে আগাছা গজিয়ে উঠেছে। ভিতরের ঘরে মেঝেতে এখনো শুকনো রক্তের দাগ কালচে হয়ে লেগে রয়েছে। সেই দিকে তাকিয়ে ভীম চক্ষু বুঝল। এই ঘরেই বিষ্টুর ছিন্ন ভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলি পড়েছিল। কালীপদ এ ঘর ও ঘর তল্লাশি করে একখানি কাঠের বাক্সের সন্ধান পেল। হরিকিঙ্কর পাটনি জানালো, এই বাক্সখানা হাতে নিয়েই সুদনরা গাঁ ছেড়েছিল। কালী চার দিয়ে ডালা খুলে ফেলল। ভিতরে কতগুলি কমফর্টার, একটি জীর্ণ বর্ষাতি, মোটা মুগারের শাল, গলাবন্ধ প্রভৃতি রয়েছে। কালীপদ সেদিকে বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে রয়েছে দেখে একজন বললে, ও ও কি ও অমন কি দেখছেন ঠাকুর? দেখছি যে মানুষ কোন পরিস্থিতিতে ঘোর ভাদ্র মাসে তীর্থে বেরোলেও গরম পোশাক আর বর্ষাতি নিয়ে বেরোয়। শয়তানগুলো মনে হচ্ছে কোনো ঠান্ডার দেশে গিয়েছিল। যেমন তেমন ঠান্ডা নয়, হাড় কাঁপানো ঠান্ডা, যেমনটি তিব্বতের দিকে হয়। প্রশ্ন হলো বর্ষাতি কেন? বৃষ্টির জন্য তো নয়, বুঝতেই পারছি। তাদের কি কোনো জলে নামবার দরকার পড়েছিল? ঘাঁটাঘাঁটি করতে করতে এইবারে বেরোলো একখানি তামার তৈয়ারি করা ফলক। সেখানে হাতে নিয়ে কালীপদ ভ্রু কুঞ্চিত করে একবার পড়ল, দ্বিতীয়বারও পড়ল। তৃতীয়বার পড়ার সময় তার কুঞ্চিত ভ্রুযুগল সোজা হয়ে গেল। হতবিহল কণ্ঠে নিজের মনে বলে উঠল, হায় ঈশ্বর, এ কি ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে এলো! সর্বনাশ উপস্থিত হয়েছে বুঝি। এইবার বুঝলাম এই শয়তানরা একসাথে দুইজনের সূর্য এবং চাঁদের আলোতে বেরোতে পারে না কেন। কমলের অবাক কম হয়নি। কি সর্বনাশ হয়েছে ঠাকুর, আমাদেরও বলুন দয়া করে। শোনো কমলেশ, যে মহাশক্তির নাগাল সুদানরা পেয়েছে তা দিয়ে বিশ্ব চরাচরে প্রলয় ঘটানো যায়। এত অক্ষর ধরে ধরে বোঝাবার সময় তো নেই, তাই মোটের ওপর বলে যাচ্ছি শোনো। দুষ্যন্তেও অর্থাৎ দুষ্মন্ত, আর শকুন্তলার পুত্রের নাম ছিল ভরত। তার নামেই তার রাজ্যের বা আমাদের দেশের নামকরণ হয়। সেই ভরতের মহারাজ্য অর্থাৎ মহাভারত, তার হৃদয় বা মধ্যস্থানে অঙ্গ থাকে। সত্যি আছে বটে, মহাভারতেও উল্লেখ ছিল। বর্তমানের বিহার প্রদেশের ভাগলপুর এলাকার প্রাচীন নাম ছিল অঙ্গ। সেখানকার রাজা অঙ্গনামা অর্থাৎ মানবদেহের একটি অঙ্গের নামে তার নাম। অঙ্গরাজ কর্ণ, কুন্তিপুত্র অতিরথ কর্ণ, তার গয়নাগাটি অর্থাৎ কবচ আর কুণ্ডলের কথা তোমরা সকলেই জানো। সেগুলি দেবরাজ ইন্দ্র ব্রাহ্মণ সেজে নিয়ে নেবার ফলেই যুদ্ধে অপরাজয় কর্ণের রথের চাকা পাঁকে তথা মাটিতে বসে গিয়েছিল। রাজার নামের গয়না মানে হল কানের গয়না, অর্থাৎ কুণ্ডল এবং অঙ্গত্রাণ বা কবচটি লুকানো রয়েছে শিবসায়র বা মানস সরোবরের জলের গভীর তলে। কর্ণের সহজাত কবচ আর কুণ্ডলটি ইন্দ্রকে কেটে দেবার সময়ে তাতে মহাবীর কর্ণের রক্ত লেগে গিয়েছিল। সেই রক্তের আনুগত্যের প্রভাব কাটানোর জন্যে 3টি নরের রক্তে সেগুলিকে স্নান করাতে হবে। শয়তান দুটি তাই করেছিল। তোমরা তাদের হত্যা করার আগেই সে শক্তি তারা পেয়ে গিয়েছিল। এই কবচ কুণ্ডলের মধ্যে একটি চান্দ্র শক্তির বলে বলিয়ান, অপরটি সূর্যের। তাই আকাশে চন্দ্র সূর্য থাকাকালীন অঙ্গরাজ কর্ণ ছিলেন অবদ্ধ। এখন সামনে বড় বিপদ, মাথা ঠান্ডা করে ভাবতে দাও আমাকে একটু। কালীপদ বাইরে বেরিয়ে কিছুক্ষণ কপাল টিপে বসে রইল। তারপর উঠে বলল, কমলেশ, আজ সকলকে জানিয়ে দাও প্রতিটা মানুষ যেন আজ
বিকেলের মধ্যে তোমার কাছারি ঘরে চলে আসে। আজ রাতে সেখানেই সকলে মিলে থাকা হবে, আর আমাকে একটু আটা এনে দাও। বিকেলের মধ্যে সকলেই যে যার কাঁথা কম্বল নিয়ে আশ্রয় নিল জমিদারের প্রকাণ্ড কাছারি বাড়িতে। সন্ধ্যার ঠিক পূর্বে গাঁয়ের চিনুডোমের বিধবা জটিলা এসে উপস্থিত হলো সেখানে। সে হিজল পোঁতায় ভিক্ষে করে খায়। এই আতঙ্ক ছড়িয়ে পড়ার পর কারোর না কারোর পাকা বাড়িতে রাতে আশ্রয় নিত। জটিলা কাছারি ঘরে প্রবেশের মুখে দরজা আটকে দাঁড়ালো স্বয়ং কালীপদ। বুড়ির পরিচয় জানার পর স্নেহাদ্র স্বরে কালীপদ বলল, তুমি তো মায়ের ঘরে থাকতে পারো না। আমি বুঝতে পারছি এ কথা বড় কঠিন, কিন্তু আমি একজন সাধক এবং তান্ত্রিক, শুদ্ধাচারে থাকি। একজন ডোমের সঙ্গে রাতে এক ঘরে থাকতে পারিনি। আমি অশুদ্ধ হলে সবার বিপদ। তুমি অন্যত্র যাও। বুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে দেখে কালীপদের দয়া হলো। বেশ, তুমি আজ বাইরের দুর্গা দালানে শুয়ে থাকো। শ্রী দুর্গার বিগ্রহের থেকে তফাতে থাকলেই হবে। আমি দালানের চারিদিকে মন্তর পড়ে বেশ করে বেঁধে দেব। কারোর সাধ্য নেই তা ভেদ করে ঢোকে। তুমি নিশ্চিন্ত থাকো। যখন এই সকল কথাবার্তা চলছে, সুদন কিন্তু সবার অলক্ষ্যে দাঁড়িয়ে সবটাই শুনেছে। কালীর সামনে আসেনি বটে, কিন্তু জটিলার বন্দোবস্তটা শোনার পর সে মনে মনে হেসে উঠেছে। সন্ধ্যা হয়ে আসছে, একটু পরেই চাঁদ উঠবে। তাকে এখন যেতেই হবে, কিন্তু রাতে আসবে খনা। আজ দেখা যাবে তান্ত্রিকের বন্ধনের দৌড়। একটু হেসে সে এগিয়ে চলল তার ডেরা নদীর বাঁড়ের দিকে। রাতের দ্বিতীয় প্রহরে খনা বেরোলো শিকার ধরতে। কাছারি ঘরে পিদিম জ্বলছে, বাইরে সাদা গুঁড়োর দাগের দণ্ডি কাটা। কিছু সময় সেদিকে তাকিয়ে ফুঁসে উঠে সে বাতাসে ভেসে এলো দুর্গা দালানের ঠিক সামনেটায়। পৌষের শীত মাথায় করে অসহায় ভিক্ষু বৃদ্ধা শুয়ে রয়েছে মাটিতে। তার মাথার পাকা চুলের গোছা, জীর্ণ বসনাঞ্চল বেরিয়ে রয়েছে অনেকখানি। কিন্তু হলে হয় কি, দালানের চতুর্দিকে বাঁধন দেয়া রয়েছে। সহস্রবার প্রচেষ্টা করেও রাক্ষসী সেই বেড়া ভাঙতে পারল না। ভোর হতে যায়, আর দেরি করা যাবে না। শেষবারের মতো চেষ্টা করার জন্যে বাঁধনের প্রাচীরে ধাক্কা দিল সে, আর টের পেল বন্ধনের জোরের কাজটা যেন কিছুটা দুর্বল হয়ে পড়েছে। মরিয়া প্রেতিনী ওই ফাঁক দিয়ে প্রবেশ করার জন্য ভয়ানক জোর প্রয়োগ করতে করতে হঠাৎ জোরের মুখ আলগা হয়ে সে ভিতরে এসে পড়ল। আর কোনো বাধা নেই। খনা পৈশাচিক হাসি হেসে নিচু হয়ে বৃদ্ধার চুলের মুষ্টি ধরে দিল সজোরে এক টান, আর সাথে সাথে আটার গুঁড়ো মাখানো শ্রী দুর্গার পরচুলা খুলে এলো এবং চাদরের তলা থেকে বেরিয়ে এলো ছদ্মবেশী কালীপদ মুখুজ্জে আর গম্ভীর শব্দ, প্রবিষ্টে যদ বিদেহায়ত তদ আবিষ্টবন্ধনম দ্বারবন্ধমেদম কৃত্য তন্ত্রচারহৈথ্য সমাপয়াত। খনা ছিটকে উঠে পালাতে গিয়ে আবিষ্কার করলো জোরের মুখ বজ্র আঁটুনিতে এঁটে গিয়েছে। কি করলি? কি করলি এটা? আমাকে বেঁধেছিস? আমাকে? ওনাকে বেঁধেছিস? শয়তান! শেষ করে দেব, শেষ করে দেব তোকে। ছেড়ে দে, ছেড়ে দে বলছি। কালীপদ এক লাফে দণ্ডির বাইরে বেরিয়ে এলো। তার চিৎকারে অসংখ্য লোক এসে দেখল এক অভূতপূর্ব দৃশ্য। দুর্গা দালানের ভিতরে কলে ধরা পড়া ইঁদুরের ন্যায় ছটফট করে দৌড়ে চলেছে এক ঘোর কৃষ্ণবর্ণ মূর্তি। সে বেরোতে পারছে না। হঠাৎ সেই শয়তানি রাক্ষসী ভয়ঙ্কর শব্দে চিৎকার করে উঠল। সেই শব্দের অভিঘাতে আশপাশের গাছপালা অবধি নড়ে উঠল। সকলে পূর্ব দিকে চোখ তুলে দেখল আকাশ আলো করে উঁকি মারছেন সর্বপাপহারী দিনমণি সূর্যদেব। তার প্রথম পবিত্র কিরণ দালানে পড়া মাত্র সেই পিশাচিনীর অশুভ মূর্তি সূক্ষ্ম পালকের মতো গুঁড়ো গুঁড়ো হয়ে বাতাসে ছড়িয়ে পড়ল, আর ঠং করে মাটিতে এসে পড়ল এক জোড়া তাম্র নির্মিত কানের কুণ্ডল।
কুণ্ডল জোড়া হাতে নিয়ে কালীপদ কেঁদে ফেলেছিল। সকলে মহা আনন্দ করলেও কালীপদর ভ্রুকুটি এখনো কুটিল হয়েই রইল। একখানি আপদ বধ হয়েছে সত্য, কিন্তু আসল সমস্যা তো শুরু। সে তার তন্ত্রে মন্ত্রে অপর শয়তানটিকে সাময়িক তাড়াতে পারবে ঠিকই, কিন্তু তাকে নিধন করতে হলে তাকে চাঁদের আলোতে টেনে আনতেই হবে। এই শ্রীগালের মতো মহা ধূর্ত পিশাচগুলি ফাঁদে পা দেবার বান্দা নয়। একটিকে কোনো গতিকে বোকা বানানো গিয়েছে, কিন্তু এই ঘটনা জেনে অপরটি 100 গুণ সতর্ক হয়ে উঠবে। তাকে চাঁদের আলোয় টানা যায় কিভাবে? দৈবকুণ্ডলটি নিয়ে কাছারি ঘরের ভিতরে এসে দেখল সেখানে জটিলা বুড়িয়ার ভীম রয়েছে। ভীমের শরীর তখনও প্রবল জ্বরে পুড়ে যাচ্ছে। কালীপদ জটিলার একবার মাথায় হাত বুলিয়ে ভীমকে আলতো করে ঠেলা দিয়ে ডাকল। বৃদ্ধ ভীম ধড়মড় করে উঠে বসেই কইল, কি ঠাকুর, এই যে বিকেল গড়িয়ে গিয়েছে, ওই শয়তানের কিছু খবর এলো বাবা ঠাকুর? সে হতভাগী চিরতরে শেষ হয়েছে ভীম, কিন্তু অপরটিকে যে কি করে মারি কিছুতেই মাথায় আসছে না। তা সে দেখা যাবে খন। কিন্তু এখন তো বিকেল নয় ভীম, সবে সকাল হয়েছে। তুমি হঠাৎ বিকেল ভাবলে কেন? মাফ করবেন ঠাকুর মশাই, জ্বরের ঘোরে ঘুম থেকে উঠেছি তো, তাই ঠাহর হয়নি ঠিক। তার উপরে আজ বাইরে এত লোক হই হল্লা করছে, এমনটি অন্যদিন সকালে সাধারণত হয় না, বিকেলের দিকে তাও হয়, তাই আর কি। কালীগুণিন অত্যন্ত উদ্বিগ্ন মুখে আকাশ পাতাল ভেবে সুদনের বধোপায় চিন্তা করছিল। বৃদ্ধের এই কথাটি কানে যেতেই শরবিদ্ধ হরিণের ন্যায় লাফিয়ে উঠল। তাই তো ভীম সর্দার, তাই তো, আমার মাথায় কেন এলো না আগে? কালীপদ অনেকগুলি লোকজনকে ডেকে কইল, আজ ত্রয়োদশী, আমি আগামী পরশ অমাবস্যার রাতে ভবানীর পূজা করে ওই পিশাচের বধের অস্ত্র তৈরি করব। আয়োজন করো তোমরা, আমার সঙ্গে কয়েকজন চলো। নদীর পাড়ে কিছুক্ষণ ধ্যান করে আমি নদীর থেকে জল আনব, সেই জলকে মন্ত্রপুত করব। এই কয়ে 4 জন প্রজাকে নিয়ে নদীর দিকে চলল সে। ভোরের থেকে বেলা গড়ালেও খনা ফিরল না দেখে সুদন তাকে খুঁজতে বেরিয়েছিল। তা গাঁয়ের এক স্থানে মানুষের জটলা দেখে অদৃশ্যভাবে পাশে দাঁড়িয়ে সে শুনতে পেল কি ভয়ানক চালাকি করে হতভাগা গুণিন তার জুড়িদারকে বধ করেছে। শ্রবণ মাত্র সুদনের পিশাচ চক্ষু দিয়ে আগুন ঠিকরে বেরুল। সে উপস্থিত সব কয়টি মানুষকেই একযোগে হনন করার মানস সে এক সজোরে ফুঁ দিল। কিন্তু সে ফুৎকার একটি মানুষকেও স্থানচ্যুত করতে পারল না। কালীপদ প্রতিটি প্রজার কণ্ঠে মন্তর পড়া মাদুলি পরিয়ে দিয়েছে। ক্ষোভে পাগল হয়ে ছুটে বেড়াতে বেড়াতে হঠাৎ তার চোখে পড়ল জনাচারেক লোক নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছে। আরও একটু এগিয়ে তার চোখ থেকে পুনরায় ফুলকি ছুটতে লাগল। শয়তান গুণিনটা একা একা নদীতে জল ভরতে নেমেছে। সুদনের পক্ষে এর থেকে সুবর্ণ সুযোগ আর হবে না। সে নিঃসাড়ে এক পাশ দিয়ে জলে নেমে ডুব দিল, আর মগ্ন হওয়া মাত্র সে পরিণত হল এক ভয়ঙ্কর দর্শন কুম্ভীরে। কালনেমির ছদ্মরূপের মতো ভয়াল দংস্ট্রা সেই জীব অতি নিঃশব্দে এগিয়ে চলল কালীপদকে লক্ষ্য স্থির করে। গুণীর অপর দিকে ফিরে জলপূর্ণ ঘট হাতে নিয়ে চক্ষু মুদ্রিত করে স্তব করছে। একদম এক হাতের নাগালে পৌঁছে জলরাশিকে ভীষণভাবে আলোড়িত করে এক মানুষ সমান করাল মুখবাদ্যান করে কালীপদকে গিলতে গেল সেই ভয়াল জন্তু। আর মুহূর্তের মধ্যে ধূর্ত গুণিন বিদ্যুৎ বেগে পিছনে ফিরে নিজের তর্জনী স্পর্শ করিয়ে দিল কুম্ভীরের চোয়ালে। চিড়চিড় করে একটা শব্দ হওয়ার সাথে সাথে সেই 4 জন প্রজা দেখল নদীর পাড়ের মাটিতে পড়ে আছাড়ি পিছাড়ি খাচ্ছে সুদন ওঝার অশরীরী। কাতরাতে থাকা সে প্রেতের দিকে চেয়ে নিষ্ঠুর কণ্ঠে কালীগুণিন কইল,
আজ ত্রয়োদশী তিথির দ্বীপ্রহর। তুই এখন আগামী 3 দিন একটানা অচৈতন্য রইবি। আমি আগামী পরশু অমাবস্যার মধ্যরাতে চণ্ডীর পূজা করে তোকে বধ করব। অচেতন অবস্থাতে মৃত্যু হবে তোর। এই পূজায় আমাকে নিজের সমস্ত তন্ত্র শক্তি ত্যাগ করে একজন সাধারণ মানুষ হয়ে বসতে হবে। সে সময় তুই পাপাত্মা অনিষ্ট না ঘটাতে পারিস যাতে, তাই তোকে অচল করা প্রয়োজন ছিল। এই নিদ্রা তোর ভাঙবে না। তোমরা সবাই পূজার আয়োজন করো। সুদন অজ্ঞান হতে হতেও বাতাসে মিলিয়ে গেল। আজ অমাবস্যা তিথি। সকাল থেকেই পূজার তোড়জোড়ে ব্যস্ত গাঁয়ের লোক। চণ্ডীর মণ্ডপ তৈরি করা হয়েছে জমিদার বাড়ির প্রাঙ্গণে। বাইরের দিকে আলাদা করে মোটা পাটের দড়ির কড়ি তৈরি করে হোগলা পাতার ছাদের একখানি নিশ্ছিদ্র মণ্ডপ বানানো হয়েছে। এখানে পূজার পূর্বে কালীপদ ধ্যানে বসবে। কিন্তু গুণিনের হিসেবে একটি মারাত্মক ভুল ছিল। নির্ধারিত সময়ের আগেই এক দুপুরে সুদনের মগ্ন চৈতন্য ফিরে এলো। সে ধড়মড় করে উঠে বসেই হাজির হলো কমলেশের গৃহের নিকটে। অনেক লোকজন পূজার প্রস্তুতিতে ব্যস্ত। ভারে ভারে দই মিষ্টান্ন আসছে, ফুল সুগন্ধের ছড়াছড়ি। কেউ এমনকি খোদ কালীপদ অবধি ঘুণাক্ষরে টের পেলে না যে সাক্ষাৎ সমন আজকেই জেগে উঠেছে। সুদন একটা হিংস্র নিঃশ্বাস ফেলল। আজ অমাবস্যা, আজ বড় সুযোগ। প্রথমত, আজ চাঁদের আলো রইবে না, ফলে আজ পুরো দিন ও রাত সে অষ্টপ্রহর সময় পাবে। আর দ্বিতীয়ত, আজ লোকমুখেও সে শুনেছে যে অমাবস্যার রাতে পূজার আগে ওই পাষণ্ড গুণিন নিজের সব দৈব শক্তি সাময়িকভাবে ত্যাগ করবে। অপেক্ষা করতে হবে সেই মহাক্ষণের। আজ আজ তার খনার হত্যাকারীর শেষ দিন। সন্ধ্যার একটু আগেই কালীপদ প্রবেশ করল সে নিশ্ছিদ্র সাধনা মণ্ডপে। বাইরে প্রহরায় থাকলো ভীম আর শিবরাম। পাহারার কারণ সুদন নয়, বরং যাতে কোনো প্রজা ঢোকে না পড়ে। সুদনের আসা সম্ভব নয় নিশ্চিত হয়েই আজ কালীপদ সাধন ক্ষেত্রের বাইরে বন্ধনও করেনি। ভবানীর পূজা হোক আর যাই হোক, চাঁদের আলো ছাড়া ত্রিজগতের আর কোনো কিছুতেই তাকে বধ সম্ভব নয়। কালীপদর ক্ষমতা নেই অমাবস্যায় মন্ত্র বলে চাঁদ ফোটানো। তাই কালীগুণিনের ঠিক পিছনে সে ঘাপটি মেরে ওঁত পেতে রইল। কালীপদ অনেকক্ষণ যাবৎ নানান মন্ত্রোচ্চারণের পরে নিজের গলা ও হাতের সব কয়টি তাগা তাবিজ মাদলি খুলে মাটিতে রাখল। মহাচতুর সুদন প্রথমে ভেবেছিল হয়তো এসবই কালীগুণিনের ভড়ং বা মিথ্যাচার। কিন্তু সত্য সত্যি সে দেখল গুণিনের দেহের থেকে পুঞ্জীভূত শক্তিরাশি বেরিয়ে আসছে, আর তা প্রবেশ করছে ওই মালা মাদুলির মধ্যে। সুদন মানুষ নয়, পিশাচ। সে নিজের সহজাত ক্ষমতা দ্বারা বুঝতে পারল যে সত্যি কালীপদ এখন একজন অতি সাধারণ মনুষ্য বিশেষ। এর অধিক কোনো শক্তি এখন তার নাই। ধ্যান শেষে কালীপদ যখন উঠে দাঁড়াতে যাবে, সেই মুহূর্তে সুদন এসে তার পিঠে নিজের লোমশ পা দিয়ে সজোরে পদাঘাত করল। কালীপদ ছিটকে 4-5 হাত দূরে গিয়ে পড়ল। সুদন চকিতের মধ্যে সে মন্ত্রপ্রবিষ্ট বস্তুগুলি এক টানে ছিনিয়ে নিয়ে অট্ট হাসি হেসে উঠল। কালীপদ ক্রোধে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল, শয়তান! বাইরে ভীম আর শিবরাম সাধনা ক্ষেত্র রক্ষায় নিযুক্ত ছিল। তারা কালীপদর শেখানো সংকেত ধ্বনি শোনা মাত্র চালার আড়ার কড়ির রূপে ব্যবহৃত পাটের দড়ি ধরে মারল এক টান। হুড়মুড় করে হোগলা পাতার পলকাপ চালা ভেঙে পড়ল। আর সুদন আকাশের দিকে তাকিয়ে হতবিহল দৃষ্টিতে দেখল সেইখানে এই অমাবস্যার রাতেও জল জল করছে খয়াটে হয়ে আসা চন্দ্রদেব।
ভয়ঙ্কর আর্তনাদ করতে করতে দাপাতে লাগলো আর মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে শুরু করলো। মণ্ডপের বাইরে শত শত লোক হাঁ করে দেখল সুদনের অমন অপরাজেয় প্রেত ধীরে ধীরে বিন্দু বিন্দু হয়ে মিলিয়ে গেল, আর ধপ করে মাটিতে এসে পড়ল একখানি অদ্ভুত দর্শন তামার তৈরি বর্ম। পরদিন সকালে কালীপদকে স্টেশনে এগিয়ে দিতে একটি ছোটখাটো বরযাত্রের সমান ভিড় হয়েছিল। কৃতজ্ঞ কমলেশের প্রশ্নের জবাবে কালীগণিন কইল, ভীমকে ডাকতে এসে যখন দেখলুম সে নিদ্রাজনিত জড়তার হেতু দিন ও রাত গুলিয়ে ফেলেছে, তখনই আমার মাথায় এলো যে তাই তো, এমনটি তো আমাদেরও মাঝে মধ্যে হয়। আসলে নিদ্রা থেকে জাগার পর অনেকক্ষণ আমাদের বুদ্ধির পূর্ণ বিকাশ হয় না। তখন তাকে যা উপস্থাপিত করা হয় সে সেটি বিশ্বাস করতে থাকে। আমি সুদনের অজ্ঞান হবার আগে তাকে শুনিয়েছিলাম যে অমাবস্যাতেই আমি যজ্ঞে বসব। আমার অচৈতন্য করার দৌড় ওই একটি দিন অবধি সীমিত। আমি জানতুম ওর জ্ঞান চতুর্দশীর দিনেই ফিরে আসবে, এবং ফিরলেই সে গায়ে হানা দেবে। তাই লোকজনকে শিখিয়ে রেখেছিলাম তারা যেন সারাদিন ধরেই অমাবস্যার পূজা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে। ফলে সুদন সেসব শুনে আর পূজার আয়োজন দেখে সত্যি ধরে নেয় যে কাল অমাবস্যাই ছিল। চেষ্টা করলে এরকম বিভ্রান্তি তৈরি করাই যায়। দশচক্রে ভগবান ভূত আর কি। আমি শক্তি ত্যাগ করবো জেনে সে আমার পিছনে পিছনে ঘুরছিল, তা আগেই টের পেয়েছিলাম। আমি চাঁদ ওঠার আগেই মণ্ডপে ঢুকে পড়ি, সঙ্গে সুদনও। মণ্ডপের ভিতরে থাকায় ও চাঁদ ওঠার সময় টের পাইনি। এইবার আর কোনো ভয় নেই। পৌষের সকালের নরম রৌদ্রে একটুক্ষণ দাঁড়িয়ে থাকার পরেই রেলগাড়ি চলে এলো। ভীম সর্দার কালীপদর কানের কাছে মুখ এনে কইল, হে ঠাকুর, এটাও আবার সত্যিকারের রেলগাড়ি তো? হ্যাঁ হ্যাঁ